ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়ায় আমার মামি আমাকে বলল, দেখো রাজনারায়ণের মতো পড়ে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি ওঠ, কাজ করবে কে, উঠে তাড়াতাড়ি উঠানটা ঝাড়ু দে। এরকমভাবে সারাদিন শুয়ে থাকলে হবে? বেলা তখন 7টা কি 7:30 বাজে। প্রত্যেক দিনই আমাকে এরকম সকালবেলা উঠতে হয়, উঠে বাড়ির সমস্ত কাজকাম করতে হয়। আজকে শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। আমার মামি এক প্রকার আমাকে চড়থাপ্পড় দিয়ে ঘুম থেকে তুললেন, তুলে বললেন, এই মেহেক, মেহেক, এখন পর্যন্ত ঘুমাচ্ছিস? কাজ কি তোর অন্য কেউ এসে করে দিয়ে যাবে? এখন পর্যন্ত উঠান ঝাড়ু দিসনি, খাবার দাবার রেডি করিসনি, তোর মামা কাজে যাবে, আর তোর ভাই বোনরা সকালে স্কুলে যাবে না, তুই এখন পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস, তাড়াতাড়ি ওঠ। এটা বলতে আমি লাফতে উঠে পড়লাম। শরীরে তখনও বেশ খানিকটা জ্বর রয়েছে। আমার মা আমাকে বলল, তুই শুয়ে থাক, আমি উঠে করতেছি। আমি বললাম, না মা, তোমার এমনিতেই কোমরের সমস্যা, মাজা ব্যথায় পরে নড়তে পারবো না, আমি উঠান ঝাড়ু দিচ্ছি, আর বাকি সব কিছু আমি করছি। মা বললো, আচ্ছা ঠিক আছে, তুই যা, তাহলে আমি রান্নাবান্নার কাজ করতেছি। আমি বললাম, মা তখন উঠা লাগবে না তো, তুমি শুয়ে থাকো, আমি সমস্ত কিছু করব। বাইরে গিয়ে কলপারে একটু সময় নিচ্ছিলাম। মামি তখন আমার চিৎকার দিয়ে বললেন, রাজরানী এখন পর্যন্ত কলপারে গিয়ে বসে আছে, এত সময় লাগে? তাড়াতাড়ি রান্নাবান্না করতে সময় লাগবে না? তোর মামা অফিসে যাবে। আমার এত খারাপ লাগলো, তখন আমার হাত পা কাঁপছে জ্বরে। কি করব কিছু বুঝতে না পেরে খুব দ্রুত তড়িঘড়ি করে সামান্য মুখ ধুয়ে তারপর এসে উঠান ঝাড়ু দিলাম। তারপর রান্না করার সমস্ত জিনিস চুলার পাড়ে নিয়ে গেলাম। খুব কষ্ট করে কাটছিলাম, আমার খুব খারাপ লাগছিল, কারণ হচ্ছে এত জ্বর নিয়ে এগুলো করতে হচ্ছে আমার। যদি আজকে আমার নিজের বাবা বেঁচে থাকতেন, আমাদের সেই সংসারটা থাকতো, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না, মামা বাড়িতে পড়ে পড়ে এরকম ভাবে কষ্ট পেতে হতো না। আমার নাম মেহেক। আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমার মা আমাকে নিয়ে মামা বাড়ি চলে এসেছিল। তারপর থেকেই আমরা এখানে রয়েছি, প্রায় 12 বছর ধরে এখানে আছি। সেই ছোটবেলায় আমাকে এখানে নিয়ে এসেছিল, তখন আমার বয়স 3 কি 4 বছর। তারপর থেকেই আমি এখানে এরকম অত্যাচার সহ্য করে রয়েছি। বর্তমানে আমার বয়স 16 কি 17 বছর। এরকম একটা বয়সে মামার বাড়ি থেকে বড় হওয়া অনেক চ্যালেঞ্জিং বিষয়। আমাকে মামা পড়ার জন্য উৎসাহ দিত না, এমনকি স্কুলেও যেতে দিত না। আমি স্কুলে বেশিরভাগ দিনই যেতাম না। স্কুলে ভর্তি হয়েছিলাম, তবে বেশিরভাগ দিনই আমি স্কুলে যেতে পারতাম না, কারণ বাড়ির এই কাজ সেই কাজ এটা ওটা থাকতো, যার কারণে স্কুলে আমি যেতেই পারতাম না। আমার ভীষণ খারাপ লাগতে শুরু করলো, কারণ হচ্ছে যে পরিমাণ জ্বর আমার গায়ে ছিল। খানিকক্ষণ বাদে আমার মা এসে বললেন, তুই সর, আমি করে দিচ্ছি। আমি বললাম, মা তুমি বসে থাকতে কোমর ব্যথা হবে, পরে ওইগুলো নিয়ে কোকাবা আর মামাকে বললে মামা ওষুধ এনে দিবে না। আমরা তো এই পরিবারের জন্য একটা বোঝা, আর ভালো লাগে না আমার। আমি যে কি করবো মা, কিছু বুঝতে পারছি না, চলো আমরা এখান থেকে কোথাও চলে যাই। মা বললো কি যে কোথায় যাব? তোর বাপ মারা যাওয়ার পরে তোরে নিয়ে যে এখানে চলে আসলাম, তারপর আর কি, আমাদের তো এখানেই থাকতে হবে। যদি দেখি তোর মামা আমাদের জমি জমা যদি ভাগ করে দেয়, তাহলে সেটুকু নিয়ে এখান থেকে তারপর চলে যেতে হবে, না নিয়ে গেলে এই জমি জমা কখনো পাওয়া যাবে না। তোর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আমি বললাম, মা আমার ভবিষ্যৎ আবার কি? আমি একটা অবলা মেয়ের মতো মামা বাড়িতে পড়ে আছি। মামা আমাদেরকে এরকম ভাবে নিয়মিত টর্চার করে, মামা নিজেও কিছু বলে না। সে এরকম কিসের জন্য বলো তো? মা বললো, জানি না, ছোটবেলায় ওকে কত আদর যত্ন করে মানুষ করেছি, আর এখন আমাদেরকে রাখছে, সেটাই অনেক। যাই হোক, দে রান্না কর। তাই বলে মা বসে তরকারিগুলো কুটে দিতে লাগলো। মামি নড়ে চড়ে প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে বলল, কি ব্যাপার, রান্না হয়েছে? আমি বললাম, হ্যাঁ মামি, হয়ে গিয়েছে। তারপর তাদেরকে খেতে দিলাম। খেতে দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। তখন আমার গায়ে বেশ ভালোই জ্বর। আমি মামিকে বললাম, মামি একটা প্যারাসিটামল দেওয়া যাবে, ভীষণ জ্বর এসেছে। মামি তখন চিল্লায় বললেন, প্যারাসিটামল খাইতে খাইতে তো সবগুলো শেষ করে ফেললি, একটা প্যারাসিটামল রাখিস নাই, এক পাতা আনতে না আনতেই ফুরিয়ে যায়, গ্যাসের ওষুধ তাই, এরকম করে খাইলে কি চলবে? এক তো সংসারে একটুও কন্ট্রিবিউশন করিস না, তারপর আবার এরকম খেতে থাকিস, আর এখন নাই, দিতে পারবো না। তাই বলে মামি চলে গেল। আম্মা তখনও আমার পাশে বসে মন খারাপ করে বসে আছে। আমি বললাম, আম্মা এমনিতেই সেরে যাবে, আমাদের আর জ্বর। তারপর আমি প্রায় বেলা 2টা পর্যন্ত ঘুমালাম, কারণ আমার শরীরে তখনও বেশ ভালোই জ্বর রয়েছে। ঘুম থেকে আবারও মামি ডেকে উঠলো, বললো কি যে, তাড়াতাড়ি ওঠ, আমরা বাইরে যাচ্ছি, আর বাড়ির সমস্ত কিছু কিন্তু গুছায় রাখিস, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা মামি।
তারপর মামি বাইরে চলে গেল। মামা তো ব্যবসার কাজে বাইরে যায়, আসে ওই রাত 8টা-9টা বাজে, আর সারাদিনই বাড়িতে থাকতে হয়। আর বলে গেল যে আসার সময় ওই ছোট ভাই বোনগুলোরে স্কুল থেকে নিয়ে আসিস। স্কুল এখান থেকে বেশি দূরে না, ওরা চাইলে একা একাই আসতে পারে, কিন্তু তারপরে আমাকে বলে গেল যে আমি যেন ওদেরকে নিয়ে আসি। এই ছোট কাজটুকুও সে আমাকে দিয়ে করতে ছাড়ে না, আমাকে দিয়ে সমস্ত কিছু করায়। 2 দিন পরে আমি খানিকটা সুস্থ হলাম। সকালবেলা উঠে দ্রুত রান্নাবান্না শেষ করে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। মামি বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, স্কুলে যাচ্ছি মামি। মামি তখন জানালো, স্কুলে যাচ্ছিস মানে? আজকে আমার বাপের বাড়ির লোকজন আসবে, দুপুরবেলা বড় রান্নাবান্না আছে, এখন স্কুলে গেলে হবে নাকি? আজকে স্কুলে যাওয়া লাগবে না। আমি বললাম, মামি অনেকদিন যাই না, আজকে স্কুলে পরীক্ষা আছে, আজকে না গেলে স্যাররা ফেল করিয়ে দিবে। তখন মামি বললেন, হ্যাঁ পড়ালেখা দিয়ে আর কি হবে, এত কথা না বলে তাড়াতাড়ি রান্না করতে যা। আমি বললাম, মামি সকালবেলা উঠে তো তাড়াতাড়ি রান্না করে দিয়েছি। মামি তখন জানালো, একটু আগেই আমার বাপের বাড়ির লোকজন জানালো যে তারা আসছে, তো সেহেতু এখন তোর স্কুলে যাওয়া চলবে না। আম্মা বললো, আমি সব কিছু করে দিচ্ছি, ওকে স্কুলে যাইতে দেন ভাবি। তারপর আম্মার কথা অগ্রাহ্য করে আমাকে স্কুলে যেতে বাধা দিল এবং ব্যাগটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বললো কি যে, মেয়ে মানুষের আবার পড়াশোনা কিসের রে, এত পড়াশোনা কিসের, যা কাজ কর। আমি চোখ মুছতে মুছতে জামা কাপড় সব খুলে তারপর রান্নাঘরে গেলাম। প্রায় বেলা 2:30 পর্যন্ত রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে সেগুলো সেরকমভাবে রেখেই আমি ঘরে চলে আসলাম। ততক্ষণে মামির বাবার বাড়ির লোকজন চলে এসেছে এবং তারা খাওয়া দাওয়া করে প্রায় বিকেল 3টা-3:30টার দিকে, প্রায় 4টা বাজে আমরা সেই খাওয়ার কাছে গেলাম। মানে তারা খেয়েছে, আমাদেরকে ওই সময় ওইখানে যাওয়ার কোনো উপায় নেই, আর গেলেও চিৎকার চেঁচামেচি করবে। গিয়ে দেখি খাবার একদমই নেই, খাবার একেবারে শেষ হয়ে গেছে। কোনায় একটু মাংস পড়ে আছে, তার একটু ঝোল, ওইটা দিয়েই 2 মাইচি খেয়ে নিলাম। আমি মাকে বললাম, চলো মা, আমরা এখান থেকে চলে যাই, শুধু শুধু এত অত্যাচার সহ্য করে আমাদের এখানে থাকাটা ঠিক না, তুমি না গেলে আমি চলে যাব, তুমি এখানে থাকো। মা বললো, কোথায় যাবো আমরা? আমি বললাম, যেদিকে 2 চোখ যায় সেদিকে যাবো, তোমার কোনো সমস্যা? তাই বলে ওই দিন সন্ধ্যাবেলা আমি পণ করলাম যে আমি বাসা থেকে বেরিয়ে যাব, কারণ এরকম জ্বালাতন আর ভালো লাগে না আমার কাছে, একদম অসহ্য লাগে, খুবই বিশ্রী লাগে। ঠিক যেমন চিন্তা তেমন ভাব। আমি সন্ধ্যার দিকে বাসা থেকে বেরিয়ে গেলাম, বললাম যে আমি এখানে থাকবো না, তবে মাকে জানাইনি। সন্ধ্যা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে অনেকটা সামনে এগিয়ে চলে এসেছি। ওই সময়টার গ্রাম ছিল বেশ খানিকটা শুনশান এবং নীরব। সন্ধ্যার পরে রাস্তাঘাটে যেমন মানুষজন চলতো না বা ভ্যান ট্যান চলতো না, আর আমি যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম সেটা ছিল একদম শুনশান এবং ফাঁকা রাস্তা, খুবই নীরব একটা রাস্তা। আমি বেশ খানিকটা পথ যাওয়ার পরে আর যাওয়ার সাহস পাচ্ছিলাম না, কারণ আমি যাব কোথায়? এক তো রাত্র, তারপর আবার সন্ধ্যা। এরকম পরিস্থিতিতে কোনো আশ্রয় না পেলে কোথায় যে যাব সেটাই বুঝতে পারছিলাম না। সামনে একটা বিশাল আকৃতির বট গাছ এবং তার পাশে তাল গাছও আছে, এরকম একটা জায়গা আমি দেখতে পেলাম। সেটার নিচে একটা ছাউনি দেওয়া আছে, মানে ছাউনি বলতে ছোট করে একটা ছাউনি ঘর বানানো, হয়তো এখানকার যাত্রীরা যদি যাওয়া আসা করে বা মাঠের লোকজন যদি এসে সেখানে বসে, সেজন্য ছাউনি করে দেওয়া। আমি সেটার ভিতরে ঢুকলাম। তবে বট গাছ দেখে খানিকটা ভয় লাগছিল, কারণ ছোটবেলায় শুনেছি যে বট গাছ, তেঁতুল গাছ, এইসব গাছে নাকি ভূত প্রেত থাকে এবং তারা নাকি ঘাড় মটকায়। সেটা দেখে আমি ভয় পেতে লাগলাম এবং খুব শীত কাটছিলাম। ওইখানে কংক্রিট দিয়ে খুব সুন্দর করে একটা বসার জায়গা বানানো। আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে সেটার নিচে গিয়ে শুলাম, কারণ উপরে শুতে ভয় লাগছিল। জায়গাটা একটু উষ্ণ ছিল আর বাইরে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। এই উষ্ণ জায়গা আমাকে খুব সুন্দরভাবে ঘুমাতে সাহায্য করলো। মানে আমি ওইখানে শুয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। ওই রাত্রে যে আমার জীবনটা পরিবর্তন করে দিবে তা আমি একদমই ভাবতে পারিনি। আচমকা একটা আলো আমার চোখে পড়ল। আলো চোখে পড়ার সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমি খেয়াল করলাম সামনে একটা আলোর বিকিরণ আমার দিকে ছুটে আসছে। ওইটা দেখে আমি ভয়ে একটা চিৎকার মেরে উঠলাম এবং খুব জোরে চিৎকার দিয়ে আমার চোখ বন্ধ করে ফেললাম এবং কানে হাত দিলাম। ততক্ষণে ভয়ে আমার অবস্থা খারাপ। তারপর যখন আমি একটু একটু করে চোখ খুললাম, আমি দেখলাম আমার ঠিক 8 থেকে 9 হাত দূরে রাস্তার উপর একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, চেহারাটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না। হালকা জ্যোৎস্নায় তার শরীরের কিছুটা বোঝা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে সে একটা ছেলে, এবং তার চুল প্রায় কান পর্যন্ত লম্বা এবং কাঁধ বেয়ে নিচে নেমে গিয়েছে। মানে খুব বড়ও না, খুব ছোটও না, ছেলেটা চুলটাকে যেরকম হয়। আমি বেশ ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানি ছেলে মানুষ মানেই খারাপ, তারা একলা মেয়ে দেখলে নিশ্চয়ই তার ক্ষতি করার চেষ্টা করবে। তখন আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি চিৎকার করে বলতে লাগলাম, আমার কাছে আসবেন না, আমার কাছে আসলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক সঙ্গে সঙ্গে সে ছেলেটা আমার কাছে আসতে শুরু করলো। তখন আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম, বললাম, আমার কাছে আসবেন না, কেউ বাঁচাও আমাকে।
আশেপাশে কোনো বাড়িঘর ধরছিল না, চারিদিকে শুনশান। এরকম একটা জায়গায় এসে আমি বিপদেই পড়ে গিয়েছি। তখন অনুশোচনা হতে লাগলো, আমি কেন বাড়ি থেকে বেরিয়ে আসলাম? বাড়িতে থাকলে নিশ্চয়ই এরকম সমস্যা হতো না। খুব অসহায় লাগছে নিজেকে। ছেলেটি প্রায় আমার কাছে এগিয়ে চলে এসেছে। ছেলেটির গায়ে এক ধরনের সুঘ্রাণ আছে। সুঘ্রাণটা আমার কাছে পরিচিত। এর আগেও এরকম সুঘ্রাণ ছোটবেলায় পেয়েছি। সম্ভবত আমার কোনো এক চাচা এরকম একটা পারফিউম দিত বা আতর দিত, সেরকম একটা সুঘ্রাণ। আমি কিছু বুঝে ওঠার আগেই সেখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। কারণ হচ্ছে ছেলেটাকে দেখে নিশ্চয়ই ভয় পাওয়ার উপায়, আর হচ্ছে গিয়ে সে একটা ছেলে, এসে যদি কোনো ক্ষতি করে আমার, আমি সেটাই ভাবছিলাম। বেশ খানিক্ষণ পর আমার জ্ঞান ফিরল, চোখে মুখে পানি ছেটানোর পর। আমি যখন ওইখান থেকে উঠলাম, উঠে দেখি আমি ওইখানের যে কংক্রিটটা দিয়ে সুন্দরমতো বসার জায়গা বানানো, সেখানে কাত হয়ে হেলান দিয়ে বসে আছি, আর আমার পাশে সেই ছেলেটি বসে আছে। ছেলেটি এখনও যে আমাকে কিছু করেনি তাই দেখে আমার খানিকটা আশ্বাস ফিরল যে না, ছেলেটি হয়তো ভালো, বা কোনো কিছু করলে হয়তো এতক্ষণ করে ফেলতো। আমি ছেলেটিকে দেখে পাশে সরে গেলাম। তারপর বললাম যে আপনি কে? আপনি এখানে কেন? আমার কাছে কি চাচ্ছেন? ছেলেটিকে দেখতে মোটামুটি ভালোই, অন্ধকারে যতটুকু দেখা যাচ্ছিল ততটুকু দেখলাম। তার চেহারাটা গোলগাল এবং মাথায় যে পাগড়ি, চুল, সমস্ত কিছু এবার স্পষ্ট দেখা যাচ্ছে। প্রথম প্রথম সাদা জামা পরা দেখে ভয় পেয়েছিলাম, তবে এখন একটু ভয় কেটেছে। আমি তখন তাকে বললাম যে আপনি কে এবং আপনি এখানে কি করছেন? আমাকে কি আপনি? একথা বলতেই ছেলেটি আমাকে বলে উঠল, আপনি ভয় পাবেন না দয়া করে, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনি এরকম একটা শুনশান জায়গায় একা মেয়ে মানুষ শুয়ে আছেন, ঘুমাচ্ছিলেন। তো আমি ভাবলাম যে সম্ভবত আপনি কোনো বিপদে পড়েছেন, সেই জন্য এখানে দাঁড়িয়েছি, তাছাড়া কিছু না। আপনি দয়া করে ভয় পাবেন না, আপনাকে আমি কোনো ক্ষতি করব না, বা কোনো ক্ষতি করার জন্য আমি এসিনি। আমি আপনার উপকার করার জন্য এসেছি, কিছু মনে করবেন না। তখন আমার মনে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফিরে আসলো। ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো, আপনি কে এবং এত রাত্রে এখানে কেন শুয়ে আছেন বলুন তো? আমি তখন বলে উঠলাম, আমার নাম মেহেক, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাও খুবই দুঃখবোধের সাথে। তবে আমার মাকে নিয়ে আসিনি, এটা খুব খারাপ হয়েছে, কারণ ওইখানে আমি থাকতে চাই না। ওইখানে আমাকে নিয়মিত টর্চার করে, আমাকে নানানভাবে অত্যাচার করে, যেটা কিনা আমার খুবই অস্বস্তি লাগে এবং এখন আর ভালো লাগে না। ছোটবেলা থেকে আমি এগুলো সহ্য করে আসছি, আমি কি করব বলুন? এটা বলে আমি কেঁদে ফেললাম। আমি যে এই ছেলেটার কাছে এই কথাগুলো কেন বলছি তার কোনো মানে নেই, তবে তার কাছে বলতে ভালো লাগছে। আমি তখন তাকে বলে উঠলাম, আমার বাবা আজকে থেকে প্রায় 12-13 বছর আগে মারা গিয়েছেন। তখন আমার বয়স 4-5 বছর। আমার মা আমাকে নিয়ে আমার নানি বাড়িতে চলে আসে। আমার নানি যতদিন জীবিত ছিল ততদিন আমরা খুব ভালোভাবে সেখানে থেকেছি। নানা এবং নানি দুজনে মারা যাওয়ার পর থেকেই আমাদের উপর নেমে আসে এক দুর্বিষহ সময়। আমার মামি খুবই দরজাল টাইপের লোক। তিনি তখন থেকে আমার মাকে দিয়ে সমস্ত কাজ করাতেন এবং আমার মাকে প্রচুর খাটাতেন। তারপর যখন আমার মা অসুস্থ হয়ে পড়লেন, তার কোমরের সমস্যা দেখা দিল, এমনকি তার বাতের সমস্যা দেখা দিল, তখন থেকে মা আর তেমন কাজ করতে পারতেন না। মায়ের আমি সাহায্য করতাম এবং সাহায্য করতে করতে এমন হয়েছে যে এখন পুরো সমস্ত বাড়ির কাজ আমার নিজে হাতে করতে হয়। সকালে কাক ভোরে আমাকে ঘুম থেকে উঠতে হয়, সে মোরগ ডাকার সঙ্গে সঙ্গেই উঠে আমি নামাজ পড়ে তারপর বাড়ির সমস্ত কাজ করি, উঠান ঝাড় দেওয়া, এটা ওটা করা সমস্ত কিছু করি। তারপর রান্নাবান্না করতে যাই, রান্নাবান্না শেষ করে সকলকে খেতে দিই। আমার মামি বেলা 9টা-10টা পর্যন্ত ঘুম থেকে ঘুমিয়ে তারপরে উঠে আমাকে অর্ডার করতে থাকে, আর যদি দেখে যে আমি রান্না করিনি তাহলে ভীষণ রেগে মেগে আমাকে বকাঝকা করতে শুরু করে। আমার মামার জন্য ইদানিং কেমন হয়ে গিয়েছে, মামির কোনো কথায় প্রতিবাদ করে না, যে কোনো জিনিস মামি আমাকে দিয়ে করায়। যেমন গত 2 দিন আগের ঘটনা, আমার ভীষণ জ্বর। এই জ্বর নিয়ে আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম একটু, আমার মামি আমাকে ডেকে তুলে বলল কি যে জমিদারের মতো ঘুমাচ্ছিস, কাজ করবে কে? আমি বললাম যে মামি আমার জ্বর, তাও সে আমার কোনো কথা শুনলেন না। সে আমার শরীরে হাত দিয়ে দেখলো যে প্রচণ্ড জ্বর, তাও সে আমার প্রতি একটু দয়া দেখালো না। আমি চলে গেলাম রান্না করতে, সে জ্বর অবস্থায় রান্না করলাম, উঠান ঝাড়ু দিলাম, সমস্ত কিছু করলাম। তারপর 2 দিন পরে আমি যখন একটু সুস্থ হলাম, স্কুলে যাব পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমার মামি আমাকে বললো কি যে আজকে মেহমান আসবে, রান্না করতে হবে। বেলা 2:30 পর্যন্ত রান্নাবান্না করে তারপর আমি তো সেদিন স্কুলে যেতে পারিনি। এমনকি তিনি বকাঝকা করতে আমাকে থামেন না, গায়ে হাত তোলা পর্যন্ত করেন। সব মিলিয়ে আমি এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছি, এত হতাশ হয়ে গিয়েছি যে আমার আর বাড়িতে থাকতে ইচ্ছে হয় না। আমি কি করব বলেন আপনি? তখন আমি খাওয়া করে এখানে তার সামনে কান্না করে দিলাম।
আমি আজকে এই জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমি জানি যে আমি কোথাও যেতে পারবো না, হয়তো বাড়িতেই ফিরে যেতে হবে, কিন্তু আমি সেখানে ফিরে যেতে চাই না। আমার খুব খারাপ লাগে, কারণ হচ্ছে সেখানে গেলে আমি কি করব বলেন? আমাকে দিয়ে নতুন করে আবার কাজ করাবে। এখন যদি ফিরি তাহলে বদনাম দিবে আমাকে। আমার কিছু ভালো লাগে না। তার থেকে বরঞ্চ ভালো আমি মরে যাই, মরে গেলেই বোধহয় ভালো হবে। তখন ছেলেটি বলে উঠল, মেহেক, তুমি কান্না করো না। আমি জানি তুমি বিপদে আছো, তবে আমি তোমাকে বলবো তুমি বাড়িতে ফিরে যাও, এবং আমি তোমাকে ওয়াদা করছি যে এরপর থেকে আর এরকম তোমার সঙ্গে হবে না। তুমি দেখবা তোমার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। আমি তোমার সঙ্গে আছি। তুমি প্লিজ এখন দয়া করে বাড়িতে চলে যাও। আর যদি না যেতে চাও তাহলে তোমাকে আমি জোর করে পাঠাতে পারবো না, কিন্তু তুমি বাড়ি যাও। আমি তোমার সঙ্গে আছি। আমি কালকে তোমাদের বাড়িতে আসবো। বাড়িতে এসে তোমার মামিকে সমস্ত কিছু বোঝাবো। তারপর আমি ছেলেটাকে বললাম, আপনি যদি আমাদের বাড়িতে যান তাহলে মামি আমাকে মেরেই ফেলবে, ভাববে যে গুন্ডা ভাড়া করে নিয়ে এসেছি মামিকে হুমকি দেওয়ার জন্য। ছেলেটি তখন বলল, সেটা আমার কায়দায় আমি বুঝবো, তুমি যাও এখন, ঠিক আছে? তারপর আমি বললাম যে আমার এখন যেতে ভয় লাগছে, আপনি কি আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন? ছেলেটি আমাকে বলল যে হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। তারপর সে আমাকে বলল যে তুমি একটু চোখটা বন্ধ করো। তারপর আমি খানিকক্ষণ চোখ বন্ধ করলাম। ছেলেটি যা বলছিল সেটাই শুনছিলাম, কারণ ছেলেটি ছিল অত্যন্ত মিষ্টভাষী এবং খুবই সুন্দর চেহারার অধিকারী। আমি যতটুকু অন্ধকারে দেখে বুঝতে পেরেছি ততটুকু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর ছেলেটা যে খুব ভালো সেটা তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। তারপর আমি যখন চোখ খুললাম আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে এসেছিলাম, কিন্তু আমি খেয়াল করলাম যে আমি বাড়ির কাছাকাছি যে রাস্তাটা আছে সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপর ছেলেটি আমাকে বলল, যাও মেহেক, তুমি বাড়িতে ফিরে যাও, কালকে তোমার সঙ্গে দেখা হবে। কালকে সন্ধ্যায় তোমার বাড়ির পেছনে আমি তোমার সঙ্গে দেখা করব। আমি বললাম, আপনি কে এবং আমি এখানে কিভাবে আসলাম? ছেলেটি কোনো কথার উত্তর না দিয়ে সোজা মাঠের দিকে হাঁটতে শুরু করলো। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর মামি আমাকে দেখে বলল, ওই যে মুখ কালো করে কোথা থেকে ফিরে আসছে। এই কথা বলতেই হঠাৎ করেই মামির মুখ বন্ধ হয়ে গেল, মানে সে কথা বলতে পারছিল না। সে কোনো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না। ঠিক তখনই বাড়িতে একটা হই হুল্লোড় লেগে গেল। কি ব্যাপার, মামির মুখ বন্ধ হয়ে গেল কেন? সে কথা বলতে পারছে না কিসের জন্য? আমি মামির কাছে ছুটে গেলাম। মামিকে বললাম, কি হয়েছে মামি? সে আমার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে রইল। সে নিশ্চয়ই আমাকে দেখে ভয় পেয়েছে এবং ভয় পেয়ে বড় বড় চোখ করে সেখানে অজ্ঞান হয়ে গেল। কেন ভয় পেয়েছে সেটা আমি বুঝতে পারলাম না। আমি আমার পেছনে তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই, কিন্তু মামির এরকমভাবে ভয় পাওয়ার কাহিনীটা তো কিছু বুঝতে পারলাম না। আশ্চর্যজনক ঘটনা। মামিকে হাসপাতালে নেওয়া হলো। তারপর আমরা তো বাড়িতে ছিলাম, মামা তাকে হাসপাতালে নিয়ে নিল। হঠাৎ করে মামির এরকম অসুস্থ হয়ে যাওয়া মামা নিজেও বুঝতে পারেনি। আমার মা আমাকে বললো, তুই কোথায় গিয়েছিলি? আমি বলেছিলাম, মা আমার ভালো লাগছিল না, এই জন্য ভেবেছিলাম যে পালিয়ে যাব। পরে ভাবলাম যে তোমাকে ছেড়ে কোথায় যাব, এই জন্য ফিরে এসেছি। মা বললো, এটা তুই কাজটা ঠিক করিসনি। আর তোর মামি হঠাৎ করে এরকম হলো কিসের জন্য? আমি বললাম, আমি কিভাবে বলবো। যাই হোক, ওদিনকে বাসায় এসে আমি ঘুমিয়ে পড়লাম। আমার মধ্যে কেমন যেন অন্যরকম একটা শক্তি ভর করেছে, যেটা আমি বুঝতে পারছিলাম। কারণ মামিকে আমি খুব নরম কথা বলতেও মামি কেমন যেন অন্যরকমভাবে আমার দিকে তাকালো। নিশ্চয়ই আমাকে দেখে কিছু একটা ভয় পেয়েছে, তবে ভয় পাবার তো কথা না, কিছু তো বুঝতে পারছিলাম না। পরের দিন ফজরের পরপর আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি খেয়াল করলাম উঠোন তখনও শুকনো এবং বাসি হয়ে পড়ে আছে। আমি সকালবেলা উঠোন ঝাড় দিতে গিয়ে অবাক হয়ে গেলাম। উঠোন কে যেন এর আগে থেকে ঝাড় দিয়ে রেখেছে। আর যখন উঠোন ঝাড় দেওয়া শেষ করে, মানে ঝাড়ু পাশে রেখে যখন আমি নিজের রান্নাঘরে যাব রান্না করতে, তার আগে ফ্রেশ হয়ে এসে যখন রান্না করতে গেলাম 6:30 7টার দিকে, কারণ মামি হাসপাতালে রয়েছে, মামির জন্য খাবার পাঠাতে হবে, আমি খেয়াল করলাম যে রান্নাঘরে যে যে তাকের উপর আমরা খাবারগুলো রাখি, যে পাতিলগুলো রয়েছে, সেই পাতিলের ভিতরে হাঁড়ি ভর্তি ভাত রয়েছে। এবং শুধুমাত্র হাঁড়ি ভর্তি ভাত না, আমরা যে কড়াইতে তরকারি রান্না করি সেই তরকারি হাঁড়ি ভর্তি তরকারি, কড়াই ভর্তি তরকারি রয়েছে। কোনোটাতে মাংস রয়েছে, কোনোটাতে মাছ ভুনা রয়েছে, আবার কোনোটাতে পোলাও রান্না করা রয়েছে। এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য তো, কে এগুলো রান্না করেছে আর এখানে কি রেখে গিয়েছে? আমি তখন মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি সকালে ওটা রান্না করছো নাকি? মা কি বললো কিছু বুঝতে পারলাম না। ঘুমের ঘরে হয়তো বলেছে যে হ্যাঁ, আমি সেটাই বিশ্বাস করে ধরে বসে আছি যে মাই রান্না করেছে সকালবেলা উঠে। তবে মা তো আমার আগে ওঠেনি, তাহলে কি ফজরের আগেই মা উঠে রান্না করলো নাকি? কিছু তো বুঝতে পারলাম না। আমি টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার ভরে ছোট ভাই বোন, মানে হচ্ছে কি আমার 3টা ভাই বোন ছিল, মামাতো ভাই বোন ছিল, 2টা ছোট ছিল, ওরা তো আগে থেকেই মামার সাথে
হাসপাতালে গেছে। আর একটা মামাতো বোন ছিল আমার থেকে একটু ছোট, 4-5 বছর ছোট হবে। ওকে নিয়ে আমি হচ্ছে কি হাসপাতালে চলে গেলাম। হাসপাতালটা আমাদের ওই বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে ছিল। হাসপাতালে যাওয়ার পর আমি খাবারগুলো নিয়ে মামির কেবিনের পাশে রাখলাম। মামি তখন ঘুমাচ্ছিল। আমি ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিলাম এবং খাবারগুলো সেখানে রাখলাম। মামা খাবার খেয়ে নিল। মামা বললো কি যে এগুলো কোত্থেকে আনলি তুই? আমি বললাম ঘরেই তো ছিল, আমরা ঘর থেকে রান্না করছি, মামি অসুস্থ সেই জন্য রান্না করে নিয়ে আসছি। মামা বললো কি যে হ্যাঁ হয়তো থাকবে। তারপর মামি উঠলো ঘুম থেকে। উঠে প্রথম মামি আমাকে দেখে আমার দিকে একটু অন্যরকমভাবে তাকালো। তারপর আমি বললাম মামি খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। তারপর বললো কি যে দেখি কি নিয়ে আসছিস। তারপর তাই বলতে মামি হচ্ছে গিয়ে যখন দেখলো যে মাংস, তারপরে মাছ ভুনা, তারপর আরো ভালো ভালো তরকারি, পোলাও, এগুলো দেখে মামি রেগে গেল। রেগে গিয়ে বললো এগুলো কোত্থেকে পাইছিস? এগুলো তো, এই কথা বলতেই মামি আমার দিকে তাকালো। তাকানোর পরে আচমকা সে আবার ওরকমভাবে বুক বড় বড় করে আমার দিকে তাকায় আছে। নিশ্চয়ই আমার পেছনে কোনো কিছু দেখছে, যেটা দেখে সে আসলে ভয় পাচ্ছে। কিন্তু আমি যখন পেছনে তাকাচ্ছি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। মামি চুপ হয়ে তখন খেতে লাগলো। কেন চুপ হয়ে খেতে লাগলো সেটাই তো বুঝতে পারছি না। আর সে আমার পেছনে আচমকা কি দেখলো সেটাই তো আমি আসলে বোঝার উপায় খুঁজে পাচ্ছি না। চুপচাপ সেই খাবারগুলো খেয়ে নিল। খানিকক্ষণ বাদে ডাক্তার এসে বলল কি যে উনি এখন মোটামুটি সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। তবে উনি সম্ভবত কোনো কিছু দেখে ভয় পেয়েছে, ভয় পেয়ে ওনার এরকম অবস্থা হয়েছে, ওনাকে আপনারা নিয়ে যেতে পারেন। তারপর আমরা সকলে মিলে বাড়িতে চলে আসলাম। মামিকে বিশ্রাম দেওয়ার জন্য আমি বললাম মামি তুমি বিশ্রাম করো। মামির প্রতি যে আমার ভালোবাসা নেই এমন না, অবশ্যই আছে, তবে মামি যেরকম আচরণ করে সেটা আসলে অসহনীয়। ওই দিন সন্ধ্যার দিকে আমাকে ওই ছেলেটা বাড়ির পেছনে যেতে বলেছে। আমি প্রায় 7-8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পেছনে গেলাম। পেছনে গিয়ে দাঁড়িয়ে আছি। ছেলেটা বোধহয় আসবে না, আমার তেমনই মনে হতে লাগলো। কিন্তু ছেলেটা তো আমাকে আসতে বলেছিল। আর গতকালকে আমাকে যেটা বলেছে যে বাড়িতে ফেরো, বাড়িতে যাওয়ার পরে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর আমি তো আছি, আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমার মামির সঙ্গে কথা বলবো, এমনটা বলেছিল। আজকে আমার খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে মামি আমার সঙ্গে আজকে কোনো খারাপ আচরণ করেননি, আর কালকে ফেরার পরেও করেননি। যেরকম এক্সপেকটেশন করেছিলাম তেমন কোনো কিছুই না। আমি যখন বাড়ির পেছন থেকে ফিরে চলে আসতে যাচ্ছি তখন আমাকে পেছন থেকে কেউ একজন ডাক দিল, মেহেক তুমি চলে যাচ্ছ কেন? আমার জন্য অপেক্ষা করতে কি তোমার খারাপ লাগে? আমি তখন বললাম যে আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে যেভাবে সাহায্য করেছেন। কিন্তু আমি বুঝতে পারলাম না মামি আমাকে কেন দেখে এরকম ভয় পাচ্ছে। ছেলেটি তখন বলল যে সেটা তো আমার জানতে হবে না, তুমি শুধু ভালো থাকো, এতটুকুই আমি চাই, আর আজকে থেকে তোমার ভালো থাকার সমস্ত কিছু আমি দেখব। আমি তখন বললাম কেন, আপনি দেখবেন কেন? এই কথা বলতে ছেলেটা বলল জানি না মেহেক, কিন্তু তোমাকে আমার সাহায্য করতে খুব ভালো লাগছে। তোমার মতো সুন্দরী একটা মেয়ে এবং এত ভদ্র, আল্লাহর নেক বান্দা যে কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মতো একটা মেয়েকে সাহায্য করতে পারা হয়তো ভাগ্যের ব্যাপার। হয়তো এজন্যই আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম ওই দিনকে এবং তোমাকে পেয়ে গিয়েছি। তুমি যাও মেহেক, তোমার কি কোনো কিছু লাগবে? যদি লাগে তাহলে আমাকে বলো। আর যাওয়ার আগে আমাকে একতোড়া ফুলের যে তোড়া আছে সেই তোড়া দিয়ে গেল, বলো কিছু এটা তোমার কাছে রাখো, এটা তোমার জন্য, তোমার ঘরে সাজিয়ে রেখো, তোমার ঘরের শোভা বাড়াবে। তাই বলে ফুলগুলো নিয়ে আমি ঘরে চলে আসলাম। ফুলগুলো ছিল অত্যাধিক সুগন্ধশীল এবং খুবই চমৎকার। এরকম ফুলের আগে আমি কখনো দেখিনি। আসার সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ফুলগুলো কোত্থেকে নিয়ে আসলেন, কিসের ফুল এটা? তখন সে আমাকে বলল যে এটা আমাদের ওইখানকার ফোটে, আমাদের ওখানকার বিশেষ ফুল, এই জন্য তোমার জন্য নিয়ে এসেছি আমি। ছেলেটির কথা শুনে আমার মাঝে মধ্যে অবাক লাগতো। সে কোত্থেকে এসে আমার জীবন এরকমভাবে পরিবর্তন করে দিচ্ছিল সেটাই বুঝতে পারছিলাম না। আমার কেন যেন ছেলেটার কথা রাত্রেবেলা মনে হতে লাগলো। যখনই ফুলের দিকে নজর পড়তো তখনই ছেলেটার কথা মনে হতো, যে ওই ছেলেটা নিয়মিত এই যে আমার কাছে আসে, আমাকে এটা ওটা বলে, তারপর এটা ওটা দিয়ে যায়। সব মিলিয়ে আমার কেমন যেন ছেলেটার প্রতি একটা অন্যরকম মোহমায়া কাজ করতে শুরু করলো। প্রায় নিয়মিত সে আমার কাছে আসতে শুরু করলো। আর মামি কেন যেন আমার দিকে তাকালেই সে চোখ ছানাবড়া করে ফেলতো এবং ভয়ে আর কিছু বলতো না। আমাকে দেখে ভয় পেত কিছুর জন্য জানি না। একদিনকে সকালবেলার কথা, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে। মামি উঠে আমাকে দ্রুত এসে বলল কি যে এই, শুধুমাত্র এতটুকু বলেছে, বলার সঙ্গে সঙ্গে সে পেছনে সরে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল যে কেউ তাকে হুমকি দিচ্ছে বা ভয় দেখিয়ে পেছনে সরিয়ে দিচ্ছে। আমি পেছনে তাকিয়ে কাউকে দেখতে পাচ্ছিলাম না। কি আশ্চর্যজনক ঘটনা, মামি এরকম কোনো কিছু করবে আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা তো আদৌ সম্ভব না। আমি তখন মামিকে বললাম কি হয়েছে মামি? মামি তখন বলল না না কিছু না, আমি করছি।
তাই বলে সে নিজে সকালবেলা উঠান ঝাড়ু দিল এবং নিজে রান্না করলো। মামির এরকম আমূল পরিবর্তন দেখে আমি নিজেও অবাক। মা বলল কি যে তোর মামির কি হয়েছে রে, এরকম করে কিসের জন্য? আমার মামাতো বোনগুলো সকলেই আমাকে পছন্দ করতো এবং খুব ভালোবাসতো, সবসময় আমাকে ঘিরে বসে থাকতো। আর যখনই মামি আমার সঙ্গে আগে খারাপ ব্যবহার করতো তখন আমার মামাতো বোন সামিয়া আমাকে বলতো যে যে মা তোমার সাথে এরকম করে কিসের জন্য আপু? আমি বললাম জানি না, হয়তো করে মজা পাই সেজন্য। কিন্তু এখন সামিয়ার মা তেমন কোনো কিছু করছে না আমার সঙ্গে, এটা দেখেও সামিয়া অবাক হচ্ছে। সামিয়া বলল কি যে আচ্ছা আপু দেখো, মা নিজের কাজ নিজে করছে, আগে তোমাকে দিয়ে সব করাতো, কাপড় ধোয়াতো, বাসন মাজাতো, রান্না করাতো, ঘর দোর ঝাড়ু দেওয়াতো, ঘর দোর গোছাতো, কিন্তু এখন মা নিজের কাজই সব নিজে করছে, তোমাকে দিয়ে করাচ্ছে না। এটা দেখে যে কি ভালো লাগছে। চলো আজকে আমরা স্কুলে যাব না? আমি এবং সামিয়া একই স্কুলে পড়তাম। আমি পড়তাম ক্লাস 9-এ তখন, আর সামিয়া পড়তে হচ্ছে ক্লাস 6-এ। তো আমরা দুজন একই সঙ্গে আগে স্কুলে যেতাম। তো ওই দিন আমি এবং সামিয়া একই সঙ্গে স্কুলে গেলাম। আমরা যে কত বছর একসঙ্গে স্কুলে যাই না তা আমি জানি না, কারণ হচ্ছে মামি আমাকে স্কুলে যেতে দেয় না, শুধুমাত্র বড় পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে আসি। আর সরকারি স্কুল সেহেতু ফিস তেমন দিতে হয় না, মামা মাঝে মধ্যে দেয়। আর স্কুলের স্যাররা জানেন যে আমার কি পরিণতি বা পরিস্থিতি, সেই জন্য অনেক সময় তারাও ছাড় দেয়। আমি সামিয়ার সঙ্গে চলে গেলাম স্কুলে গিয়ে ক্লাস করছিলাম। তখন খেয়াল করলাম জানালা দিয়ে ইশারা দিয়ে সেই ছেলেটা আমাকে ডাকছে, মানে গাছের আড়ালে বাগানের সাইডে সে ওইখানে দাঁড়িয়ে আছে, এবং আমার চোখ পড়তে দেখলাম ওইখানে দাঁড়িয়ে আছে। ও আমাকে ডাকছে, এটা দেখেই আমার মনের মধ্যে একটা অন্যরকম বাঁশি বাজতে শুরু করলো। তখনও ম্যাডাম আসেনি, আমাদের গণিত ক্লাস হবে, কিন্তু গণিত ক্লাস আমি করব না সেটা আমি পণ করলাম এবং দরজা দিয়ে পেছন দিয়ে বেরিয়ে গেলাম। আমার বান্ধবী আমাকে বললো কিরে মেহেক কোথায় যাচ্ছিস? আমি বললাম আসতেছি। তাই বলে সেই জঙ্গলের ওখানে চলে গেলাম। আমার বান্ধবী জানালা দিয়ে দেখছে যে আমি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি, এটাও নোটিস করেছে। আমি ওইখানে যখন গেলাম, যাওয়ার পর সেই ছেলেটা আমাকে বলল আজকে অনেকদিন পরে স্কুলে এসেছো, তোমার নিশ্চয়ই ভালো লাগছে তাই না? আমি বললাম জি ভালো লাগছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে সাহায্য না করতেন, তবে আপনি কে বলুন তো, এরকম দেবদূতের মতো এসে আমাকে এরকমভাবে সাহায্য করছেন। তখন ছেলেটি আমাকে বলে উঠল আস্তে আস্তে জানতে পারবে সমস্ত কিছু, তুমি এখন যাও, তোমার ম্যাডাম চলে এসেছে, তুমি চোখ বন্ধ করো। আমি তখন চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই ছেলেটি আমার হাত ধরে হাতের উপর কিছু একটা দিল। তারপর আমি যখন চোখ খুললাম, আশ্চর্য আমাকে অবাক করে দিয়ে আমি খেয়াল করলাম আমি তখন ক্লাসরুমের ভিতরে বসে আছি। এটা কিভাবে সম্ভব? আমি কি তাহলে ওখানে যাইনি? আমার বান্ধবী আমাকে দেখে বলল কিরে এত তাড়াতাড়ি ওইখান থেকে কিভাবে আসলি? আর ম্যাডাম তো ক্লাসের ভিতরে, তুই ঢুকলি কোন দিক দিয়ে? আমি তখন নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম, কি ব্যাপার আমি ঢুকলাম কোন দিক দিয়ে? আর আমি চোখ বন্ধ করতে চোখ খুলতেই এখানে চলে এসেছি। আসলে এটা কি আমার সঙ্গে সত্যি সত্যি ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি, কিছু বুঝতে পারছি না। তারপর আমার হাতে ভালো মতো তাকে দেখি কি যে আমার হাতে একটা ছোট্ট পোটলা টাইপের জিনিস, এবং সেটা একটা অন্যরকম কাগজ দিয়ে মোড়ানো। আমি যখন সেই পোটলাটা খুললাম, পোটলা খোলার পরে দেখলাম পোটলার ভিতরে 4-5 টুকরো মিষ্টি রয়েছে, এবং সেই মিষ্টিগুলো থেকে খুব সুন্দর ঘ্রাণ আসছিল। মিষ্টি থেকে যে ঘ্রাণ আসতে পারে সেটাই আমার চিন্তার বাইরে ছিল। আমি তখন সেই মিষ্টির পোটলাটা খুলে খেতে লাগলাম। ম্যাডাম বলল এই মেহেক এখানে কি হচ্ছে কথাবার্তা? সঙ্গে সঙ্গে সেটাকে মুড়ে ফেললাম। তারপর ম্যাডাম চলে যাওয়ার পরে আমার সেই বান্ধবীকে দিয়ে বললাম দেখতো একটা খেতে কেমন। ও তখন খেয়ে বলল কি অসাধারণ মিষ্টি, কোত্থেকে নিয়ে আসলি? কিন্তু মেহেক আমি বুঝতে পারছি না, তোকে দেখলাম ওইখানে গিয়ে কথা বলছিস, তারপর তুই কখন আসলি? আমি ওকে বললাম যে আমি আসছি আগেই, তুই দেখিসনি হয়তো। তারপর ও খাওয়া দাওয়া শেষ করে আমার অন্যান্য বান্ধবীদেরকে দিলাম। আজকে আমি ভীষণ খুশি ছিলাম, কারণ হচ্ছে আজকে আমি স্কুল করতে পেরেছি, এবং অসংখ্য বছর পর এরকম সুন্দরভাবে আমি স্কুলে গিয়ে আমার বান্ধবীদের সঙ্গে গল্প করতে পেরেছি, আড্ডা করতে দিতে পেরেছি। এমনকি আমার কোনো চিন্তা ছিল না যে বাড়িতে গিয়ে আমার এই কাজ করতে হবে, রান্না করতে হবে। সব মিলিয়ে আমি বেশ খুশি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। তারপর আমি স্কুল থেকে ফিরছিলাম যখন, রাস্তার মাথায় সেই ছেলেটা আমাকে আবার ডাক দিল, বলল কি যে মেহেক তুমি খুশি তো? আমি বললাম জি হ্যাঁ অনেক খুশি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। এই মিষ্টিগুলো কোত্থেকে নিয়ে এসেছেন? আমার কাছে খেতে খুব সুস্বাদু লাগে, খুব দারুণ লাগে। তখন ছেলেটি আমাকে বলল এইটা আমাদের এখানকার মিষ্টি, তোমার জন্য বিশেষ করে নিয়ে এসেছি। ছেলেটা প্রায় প্রত্যেক দিনই আমাকে নানান ধরনের জিনিস এনে দিত, কোনোদিন ফুল এনে দিত, কোনোদিন কোনো ফল এনে দিত। স্কুলে প্রত্যেকদিন টিফিন পিরিয়ডে সে আমার সঙ্গে দেখা করতো এবং কোনো না কোনো খাবার আমাকে এনে দিত, সেটা মিষ্টি হোক, সেটা যে কোনো ধরনের আচার হোক, খাবার হোক, যে কোনো ধরনের ফল হোক। একদিন আমি আনারস খেতে চেয়েছি, সময়টা আনারসের ছিল না, কিন্তু ও আমাকে কোথা থেকে যে আনারস এনে দিয়ে এলো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আনারসটা কোত্থেকে নিয়ে আসলে?
ততদিনে ওকে আমি তুমি করে বলা শুরু করেছি আর কি। ও আমার থেকে বেশ খানিকটা বড় হবে দেখে বোঝা যাচ্ছিল, মুখে বড় বড় দাড়ি আছে এবং বেশ বড়, সেটা বোঝা যাচ্ছিল। তবে ওর প্রতি যে আমার একটা অন্যরকম টান আমি অনুভব করি সেটা আমি বুঝতে পারছিলাম। আর ওকে কখনো এটা জিজ্ঞেস করতে ইচ্ছে হয়নি যে তুমি কে, বা তুমি কোথা থেকে এসেছো, কেন আমার জন্য সব করছো, বা এরকম অলৌকিক কাজগুলো তুমি কিভাবে করো, এই জিনিসগুলো কেন যেন ওকে আমার জিজ্ঞেস করতে কখনো ইচ্ছে হয়নি। সে অনেকদিন হয়েছে আমার জীবনে, এবং এরকম করেই আমার আস্তে আস্তে করে 9-এর ক্লাস শেষ করার পর আমি 10-এ উঠি, এবং আমি কেন জানি নিজের অজান্তেই ওই ছেলেটার প্রেমে পড়ে যাই। এটা আমার নিজের ইচ্ছে ছিল নাকি আমি জানি না, তবে প্রথম কথা হচ্ছে ছেলেটা অনেক বেশি সুদর্শন ছিল। তাকে দেখতে, তার কাজকর্ম, সে আমার জন্য যা কিছু করে, আমি যেটা বলি সেটাই করে দেয়। এবং বিশেষ করে আমি যদি বলি কি যে আমার এটা লাগবে, সেটা আমাকে এটা এনেই দিবে। যেমন আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে এরকম একটা জিনিস আমাকে শহর থেকে আনতে হবে। আমি শুধু ওকে মাত্র বলেছি, সেই জিনিসটা ওই দিনই ও আমাকে শহর থেকে এনে দিয়েছে। আমার কাছে এত ভালো লাগতো, এবং সব মিলিয়ে কেউ যদি কারোর কেয়ার করে তাহলে তার প্রতি নিশ্চয়ই ভালোবাসাটা মন থেকে চলে আসে, এটা বলাটা স্বাভাবিক। এবং ওর প্রতি সেই আবেগটাই আমার আস্তে আস্তে গ্রো করেছিল, এবং ওকে যে নিজের অজান্তে কবে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানতাম না। ও মাঝে মধ্যে আসতো না আমার কাছে, মানে রাত্রেবেলা দেখা করতে আসতো না। বেশি সময় হচ্ছে দিনের বেলা আসতো। স্কুলে যখন যেতাম তখন টিভির ভিডিওটা আমার সঙ্গে দেখা করতো, নানান ধরনের জিনিস আমাকে নিয়ে আসতো। তবে ওকে অসংখ্যবার বলেছি যে আমার বান্ধবীদের সঙ্গে সামনে আসতে। আমার বান্ধবীদেরকে বলেছি যেরকম একটা ছেলে আছে আমার জন্য অনেক কিছু করে, কিন্তু আমার বান্ধবীদের সামনে ও কখনই আসতে চায়নি, বলে কি যে না, আমি আসতে পারবো না। আর একটা বিষয় হয়েছে, মামির সামনে আমি যখন যেতাম, মামি আমাকে কোনো কাজ দেওয়ার কথা বলে বা আমার সঙ্গে যদি উচ্চস্বরে কোনো কথা বলতো, তাহলে আচমকা মামির কী যেন হতো আমি জানি না, তবে মামি আচমকা কেমন যেন হয়ে যেত। তার কথা বলার ধরন, তার চোখ বড় বড় হয়ে যেত, এবং আমার দিকে তাকিয়ে সে একদম বিস্ময় খেত বা বিস্ময় হয়ে যেত। এসব দেখেই আমার কাছে খুবই অদ্ভুত লাগতো। যাই হোক, এরকম করে আমার জীবন খুব সুন্দরভাবে কাটছিল। কিন্তু ছেলেটাকে যে আমি ভালোবাসি সেই কথাটা তো তাকে বলতে হবে আমাকে, না বললে তো নিশ্চয়ই আমি আমার ভালোবাসার পূর্ণাঙ্গ যে রূপটা সেটা দিতে পারবো না। ততদিনে আমার মনে ওর জন্য এত পরিমাণ ভালোবাসা জন্মেছে যে বলে বোঝানো সম্ভব না। ও প্রায় দিনই আসতো না, ওই সময়গুলো আমার কাছে খুব খারাপ লাগতো। আমি যখন মনে করলাম, মানে মূল যে বিষয়টা আমি বুঝতে পারলাম যে ওকে আমি এত পরিমাণ ভালোবাসি, সেই সময়টা ছিল একটা দুর্বিষহ সময়। ও প্রায় সপ্তাহখানিক আমার সঙ্গে দেখা করতে আসেনি। ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে এমন কোনো দিন নেই যে একদিন দুদিন পরে আমার সঙ্গে দেখা করতে আসেনি, কিন্তু এই প্রথমবার হলো যে ও আমার সঙ্গে এরকমভাবে দেখা করতেই আসেনি। মানে এক সপ্তাহ টানা চলে গেল আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার এত খারাপ লাগতে শুরু করলো যে বলে বোঝাতে পারবো না। আমি রাত্রেবেলা ঘুমাতে পারতাম না, আমি ওর জন্য অপেক্ষা করতাম, ও কেন আসছে না। এমনকি বাড়ির পেছনে গিয়ে ওর জন্য অপেক্ষা করে থাকতাম, কিন্তু ও আসে না। এটা ভেবেই আমার খুব খারাপ লাগতে শুরু করলো। তখন মনে মনে ভাবলাম যে ও আসছে না কিসের জন্য। সপ্তম দিনের মাথায়, দিনটা ছিল শুক্রবার, আমাদের একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের দাওয়াত ছিল। মামা, মামি, আমি এবং আমার সমস্ত মামাতো বোনেরা গিয়েছি, মা একা বাড়িতে ছিল। তো ওদিনকে অনুষ্ঠান থেকে ফিরে আমি ওইরকম সাজেই ছিলাম, আমি সেজেগুজে গিয়েছিলাম। আর এখন তো মামি সাজতে গুজলেও আমাকে কিছু বলে না। আগে সামান্য ঠোঁটে একটা লিপস্টিক নিলেও মামি আমাকে বকাঝকা করতো, বলতো যে দেখো তো মেয়ের ভাব দেখো, এমনিতেই নাই চাল চুলো, সে আবার লিপস্টিক নিচ্ছে ঠোঁটে, এরকম করে বলতো। এখন তো খুব সুন্দরভাবে সেজেছি আমি, সেজে আমি খুব রাগ করে নিজের ঘরে বসে আছি। আমি সাজসজ্জা খুলছি না, কারণ হচ্ছে আজকে এত সুন্দর করে সেজেছি। আমার ওকে দেখাতে খুব ইচ্ছে হচ্ছিল যে দেখো আজকে আমি কি সুন্দরভাবে সেজেছি। ও এটা না দেখে কেন আজকে না এসে এরকমভাবে বসে আছে। আমার কেন যেন মনে হচ্ছিল যে ও আজকে আসবে। আমি খাটের কোণা ধরে তখন বসেছিলাম, এবং ওইখানেই এরকমভাবে কীভাবে ঘুমিয়ে পড়েছে আমি জানি না। বেশ খানিক্ষণ পর একটা সুঘ্রাণে আমার ঘুম আচমকা ভেঙে গেল, এবং ঘরের ভিতরে একটা আলোর বিকিরণ হলো। তখন আমি বুঝতে পারলাম যে ও নির্ঘাত এসেছে, এবং সত্যি সত্যিই তাই। ঘরে তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো টিমটিম করে জ্বালানো ছিল। আমি দেখলাম যে ও আমার সামনে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। আমরা যে ঘরে থাকতাম সেই ঘরটা ছিল মাটির ঘর, মানে ঢালাই করা ছিল না, নিচে ঢালাই ছিল না, চারিদিকে ফ্লোর পাকা ছিল, চারিদিকে ডোয়া পাকা ছিল, কিন্তু নিচে মাটি ছিল। তো তখন আমি নামলাম, আমার পায়ে একটা নুপুর পড়া ছিল। আমি নামার সঙ্গে সঙ্গেই ও আমার দিকে হা করে তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে যেন ও আমাকে জীবনে কোনোদিন দেখেনি। ও পরনে ছিল একটা হাফ হাতা ফতুয়া, আর মুখের দাড়ি আর সেই পাগড়িটা আজকে ছিল না, এবং একটা পায়জামা জাতীয় কোনো একটা জিনিস পরা ছিল। আমি তখন নিজের আবেগকে আর কন্ট্রোল করতে পারিনি। আমি সঙ্গে সঙ্গেই তাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরি,
এমনভাবে জড়িয়ে ধরি যে ও নিজে খুব এম্বারাসিং ফিল করে। এবং আমি তখন ওকে জড়িয়ে ধরে বলি কি যে, তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমি জানো না? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তুমি কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? তখন আমি ওর নিজের হাত ধরেই আমাকে জড়িয়ে ধরার জন্য বললাম। তখন ও আমাকে জড়িয়ে ধরলো। ও নিজেও একটু লজ্জা পাচ্ছিল যে ধরলে কি মনে করব, কিন্তু না, আমি যখন ওকে শক্ত করে জড়িয়ে ধরতে বললাম, ও তখন খুব শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। ওর বুকের ঘ্রাণ প্রথমবারের মতো আমি নিলাম, এবং সেটা ছিল এক অন্যরকম স্বর্গীয় অনুভূতি, যা কিনা আমার এই জীবনটাকে সার্থক করেছে। তখন আমার বয়স 18+ হয়ে গিয়েছে, আর আমি চাইলে হয়তো, আর প্রেমের তো কোনো বয়স হয় না, সেটা কম হোক বা বেশি হোক, আমার মধ্যে যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেটাই হয়তো আমার জন্য ঢের বা আমার জন্য অনেক। আমি এত পরিমাণ ভালোবাসি ওকে যে ও যখন আমার এখানে আসলো তখন আমার এত পরিমাণ ভালো লাগতে শুরু করলো যে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমার কাছে অন্যরকম লাগতে শুরু করলো। আমি প্রায় 20 মিনিট ওকে জড়িয়ে ধরে রাখলাম। ও আমাকে বলছে যে আচ্ছা ছাড়ো তো, এবার আমি তো চলে যাইনি, আমি তো আছি তোমার সঙ্গে। তখন আমি বললাম যে তুমি চলে যাবে আমাকে রেখে, আমি তোমাকে ছাড়বই না। তারপর ওকে আমি জড়িয়ে ধরেই রেখেছি। ততক্ষণে মা একটা মোড়ানি দিয়ে উঠেছে, এবং মোড়ানি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল কি যে, কি তুই এখানে কি করছিস? আমি বললাম, এই বলতে আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। আমি তো একদম পাগল, মানে অন্যরকম হয়ে গেছি যে মা দেখে ফেলেছে। তখন ও আমাকে বলল, মা দেখছে না, তুমি একটু স্বাভাবিক হও, মা আমাকে দেখতে পাচ্ছে না। আমি তখন বললাম, কেন দেখতে পাচ্ছে না? আমি জানি যে তুমি এই দুনিয়ার কেউ না, কিন্তু তুমি কে আমি আজকে জানতে চাই। আর আমি যে তোমাকে খুব পছন্দ করি, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, সেটা কি তুমি বুঝতে পেরেছো? ছেলেটি আমাকে তখন বলল, হ্যাঁ মেহেক, আমি বুঝতে পেরেছি। মা তখন আমাকে আবার বলল, কিন্তু তুই কার সঙ্গে কথা বলছিস? আমি বললাম, মা কারোর সঙ্গে না, তুমি ঘুমাও তো, আমি একটু বাইরে থেকে আসছি। তাই বলে ওর হাত ধরে আমি বাইরে বেরিয়ে গেলাম। তখন বাইরে এসে উঠানে দাঁড়িয়ে বললাম, দেখো তো আমাকে কেমন লাগছে। তোমাকে দেখানোর জন্য আমি তখন ততক্ষণে কান্না করে চোখের কাজল টাজল একদম মাখিয়ে ফেলেছি। তখন ও বলল যে, কান্না করছো কেন বোকা? আমি তো তোমার সঙ্গেই আছি, তোমার সঙ্গে সারা জীবন থাকবো, তোমাকে সারা জীবন এরকম আগলে রাখবো, তোমার কিচ্ছু হতে দিব না। তখন সেই ছেলেটি বলল কি যে আমার ভালো লাগছে এবং তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। তারপর ছেলেটিকে আবার আমি জড়িয়ে ধরলাম। সে আমাকে বলল যে, আমার পাগল মেহেক, আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু ওদিকে যাই, এখানে থাকলে হয়তো আবার তোমাকে অনেকে দেখে ফেলবে এবং বলবে যে কার সঙ্গে কথা বলছো, তখন হয়তো পাগল ভাববে। তারপর ওই মুহূর্তের মধ্যে আমাকে অন্য একটা জায়গায় নিয়ে আসলো, এবং সেই জায়গাটা ছিল একটা নদীর পাড় এবং খুব সুন্দর একটা জায়গা। সেখানে একটা খুব সুন্দর বসার জায়গা আছে। আমি তারপর তাকে বললাম, এবার বলো। তখন সে আমাকে বলল যে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে ছাড়ো তো বাবা। তারপর আমি বললাম, না আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে এরকমভাবেই জড়িয়ে ধরে রাখবো। বলো, আমি জানি তুমি সাধারণ মানুষ নাও, তুমি অন্য কোনো কিছু, কিন্তু কি আমি জানি না, আমি জানতেও চাই না। আমি শুধু এতটুকু জানি যে আমি তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই। এই কথা বলার পর ও তখন যেন একটু অন্যরকম হয়ে গেল। ওর বুকে তো আমার মাথা ছিল, ওর হার্টবিট শুনে আমি বুঝতে পারছিলাম। তবে একটা জিনিস আমি অবাক হলাম যে ওর হার্টবিট বাম পাশে নয়, একদম বুকের মাঝখানে বিট করছিল। সম্ভবত আমি অন্য কোনো কিছু ভাবছিলাম সেই জন্য। তবে পরবর্তীতে এটা আমি ভেরিফাই করেছি। ও তখন বলল যে, মেহেক তুমি তো অবশ্যই বুঝতে পারছো যে আমি কোনো মানুষ না এবং মানুষের জগতের কেউ না। আমি তখন বললাম, তুমি যাই হও, তুমি ভূত হইলেও তোমার সঙ্গে আমি থাকবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। তখন সেই ছেলেটি বলল, পাগল, আমি ভূত হতে যাবো কিসের জন্য? আমি হচ্ছে একটা জিন, এবং আমার তালুক হচ্ছে জিন জাতিদের থেকে, আমি জিনের কাবিলা থেকে এসেছি। আমি বললাম, তুমি যাই হও, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকবো। একথা বলে পাগলের মতো তাকে জড়িয়ে ধরেই রেখেছি। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আমি জিন হই, ভূত হই, প্রেত হই, তাতে তো তোমার সমস্যা নেই। এটা নিয়ে আমি শঙ্কায় ছিলাম যে তুমি যদি কোনো কিছু মনে করো। আর আমি তো সেদিন প্রথম দিন তোমাকে দেখেই পছন্দ করে ফেলেছিলাম, সেদিন থেকে আমি তোমার সঙ্গে আছি। তখন সে আমাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা সেদিনকে তুমি ভয় পেয়েছিলে কিসের জন্য আমাকে দেখে? আমি তখন উঠে গিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, সেদিনকে ভয় পাবো না আমি এখানে বসেছিলাম, আচমকা একটা আলো দেখে আমার ঘুম ভেঙে গেল, তখন আমি ভয় পাবো না? আমি ছোট একটা মেয়ে ছিলাম। তখন জিন ছেলেটা বলল যে, এখন বুঝি খুব বড় হয়ে গিয়েছো? আমি বললাম, বড় হইনি, তবে এখন যে তুমি আমার সঙ্গে আছো এই জন্য আমার নিজেকে খুব বড় বড় লাগে। আর সেদিনকে তুমি আমাকে কিভাবে দেখেছিলে আর আমাকে প্রথম দেখে কিভাবে পছন্দ করেছিলে বলো তো? তখন জিন ছেলেটা বলে উঠল, আসলে আমরা রাত্রেবেলায় এদিক ওদিকে যাতায়াত করি, তো ওই শুনশান জায়গায় আমরা মাঝে মধ্যে বিশ্রাম করি,
মানে যাত্রাপথে কোনো একটা ফাঁকা জায়গার প্রয়োজন পড়ে আমাদের। তো মাঠের ধারে ওরকম অনেক শুনশান ছোট ছোট ঘর আছে, সম্ভবত কৃষকদের জন্য তৈরি করে এবং তারা দিনের বেলা এখানে থাকে। তো আমি ওখানে গিয়ে বিশ্রাম করি। তো ওদিনকে ওইখানে বিশ্রাম করার জন্য থেমেছিলাম। তো আমি খেয়াল করলাম যে একটা খুব সুন্দর এবং মিষ্টি দেখতে মেয়ে ওখানে শুয়ে আছে। মেয়েটাকে প্রথম দেখায় আমার এত ভালো লেগে গেল যে তার কাছে আমি গেলাম এবং তাকে দেখা দিলাম। ভেবেছিলাম হয়তো মেয়েটা এখানে এমনিতেই শুয়ে আছে, কিন্তু মেয়েটার যে এত বিপদ তা তো জানতাম না। বিপদ দেখে আমি মেয়েটার কাছে এগিয়ে গেলাম। তারপর মেয়েটাকে দেখে প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গেলাম। কিন্তু মেয়েটা যে আমাকে দেখে ভয় পাচ্ছিল, আর মেয়েটাকে আমি কিভাবে এরকমভাবে একা ছেড়ে দিই বলো। তারপর থেকেই আমি মনে মনে ভাবলাম যে আমি তোমাকে সাহায্য করব এবং তুমি একদম ভালো থাকবা। তোমার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে পারি এবং তোমাকে সারা জীবন আমি আগলে রাখবো আমার বুকের ভেতরে, এরকমভাবে। ওই রাত সারা রাত আমি ওর সঙ্গে ছিলাম এবং ও আমাকে বলেছিল যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে আমার সাথে করে আমি নিয়ে যাব, এখান থেকে নিয়ে যাব যে কোনো একদিন। আমি বললাম আমি তোমার সঙ্গে এরকমভাবেই থাকবো, আর যখন আমি বড় হয়ে যাব, এখনও তো বড় হয়ে গিয়েছি, এখন চলো আমি তোমার সঙ্গে চলে যাই। ও তখন আমাকে বলল যে না, এখন যাওয়া যাবে না, কিছু সমস্যা আছে। যথাসময়ে যখন তুমি পূর্ণবয়স্ক হবে এবং আমাদের এখানে নিয়ে যাওয়ার উপযুক্ত হবে, তখন আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তাছাড়া তোমার কোনো বিপদ হবে না, তুমি পড়াশোনা চালিয়ে যাও। আর তোমার মা তো আছে, তোমার মায়ের সমস্ত কিছু আমি দেখব, তোমার মাকে সুস্থ করে তুলব এবং তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। তারপরে থেকে ওই জিন ছেলেটা নিয়মিত আমার সঙ্গে দেখা করতে আসে, আমাকে আদর করে, আমাকে যথাসময়ে বিশেষ করে কপালে চুমু খায় এবং সবসময় আমাকে খুব বেশি যত্ন করে। একটা মেয়ের এর থেকে আর কি বেশি চাওয়ার আছে? সম্ভবত কোনো মেয়ের জীবনে এর থেকে বড় কোনো কিছু চাওয়া হয়তো থাকতে পারে না, যে তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড তাকে অসংখ্য ভালোবাসে, অনেক রকমের ভালোবাসে, যা চায় তাই করে, যেরকমভাবে চাই সেটাই করে। এর থেকে বেশি কিছু তো আর দরকার নেই। আর বিশেষ করে আমার জীবনটা যেরকম ছিল সম্পূর্ণ অনিশ্চিত হয়ে এসেছিল, কিন্তু সেখান থেকে এই জিন ছেলেটাকে পেয়ে আমার জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমি তাকে নিয়ে খুব ভালো আছি, মামা বাড়িতেই থাকি, পড়াশোনা করি এবং সব মিলিয়ে আমার জীবনটা যে এরকমভাবে ওই জিন ছেলেটা পরিবর্তন করে দিবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি। ও আমাকে বলেছে যে ও আমাকে নিয়ে যাবে সময় হলে এবং সেদিনের অপেক্ষা আমি করি যে কবে আমি পুরোপুরিভাবে ওকে সঙ্গ পাবো বা ওকে আমি নিজের করে পাবো, ওর বুকের মধ্যে ঘুমাতে পারবো। যদিও এখন ওর বুকের মধ্যে শুয়ে থাকি, তবে সেটা সম্পূর্ণভাবে ওকে পাওয়ার মতো না। যেদিন বিয়ে করে সম্পূর্ণভাবে ওকে আমি পাবো, ওর সঙ্গে করে আমাকে নিয়ে যাবে, সেদিন হয়তো পূর্ণপূর্ণভাবে ওকে পাবো আমি। এবং আমি বিশ্বাস করি যে ও আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, আমাকে প্রচুর ভালোবাসে এবং বাসবে সারা জীবন। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি জিনের গল্প আপনাদের কাছে ভালো লেগেছে। বিশেষ করে যারা জিনের গল্প চান তাদের জন্য আজকে একটি জিনের গল্প আমি আপনাদের জন্য শেয়ার করলাম এবং আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের আশা করি খুব ভালো লাগছে। আমাদের এই চ্যানেলে জিনেদিনা সিজন 4 খুব শীঘ্রই আসতে চলেছে। আশা করি জিনেদিনা সিজন 4 এর জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগাবক্স প্রাইমকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।